হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। ডব্লিউবিসিএস প্রিলিমস 2023কে টার্গেট করে জেনারেল সায়েন্সের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, সেখানে আজ আমরা আলোচনা করব বায়োলজির উপর থেকে সেন্স অর্গানের একটি পার্ট এয়ার অর্থাৎ কান নিয়ে। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমরা অলরেডি কয়েকটি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তাছাড়া এর আগে আমরা চক্ষুর গঠন নিয়ে আলোচনা করেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা প্লে লিস্টের মধ্যেও আপনারা পেয়ে যাবেন। তো এটা শুধুমাত্র ডব্লিউবিসিএস নয়, সামনেই কিন্তু আরআরবি গ্রুপ ডির এক্সাম আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা কিন্তু হতে চলেছে আরআরবি গ্রুপ ডির জন্য। তাছাড়া ডব্লিউবিপি, এসএসসি এবং অন্য সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তো বন্ধুরা, আর কোন টাইম ওয়েস্ট করছে না, চলুন শুরু করা যায়। শুরু করার পূর্বে সকলের কাছে ছোট্ট একটাই রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে কি নতুন হয়ে থাকে, চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক। তো আমরা কি জানি, কান কিন্তু আমাদের শুনতে সাহায্য করে। তাছাড়া আরও অনেক কাজ আছে কানের, আমরা এক এক করে কিন্তু প্রত্যেকটা কাজ সম্পর্কেই জানবো। তো ফার্স্টে এখানে আমরা একটি কানের ছবি দেখতে পাচ্ছি। তো কানের কিন্তু প্রধান তিনটি অংশ, একটা হচ্ছে আউটার এয়ার, মিডল এয়ার আর ইনার এয়ার, অর্থাৎ বহির্কর্ণ, মধ্যকর্ণ এবং অন্তর্কর্ণ। তো এখানে কিন্তু এই যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বহির্কর্ণ। পিঙ্ক কালার যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মধ্যকর্ণ, এবং যে আকাশি কালারটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অন্তর্কর্ণ। তো এই হচ্ছে কানের তিনটে ভাগ। এই যে আউটার এয়ার অর্থাৎ বহির্কর্ণ, এর আবার কিন্তু তিনটে ভাগ আছে, তিনটি পার্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে কর্ণছত্র, একটা হচ্ছে কর্ণকুহর, একটা হচ্ছে কর্ণপটহ। তো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এক নম্বর যেটা, সেটা হচ্ছে কর্ণছত্র, এবং দুই নম্বর যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কর্ণকুহর, এবং তিন নম্বর যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশ, এটা হচ্ছে কর্ণপটহ। তো এখন আমরা ফার্স্টে আউটার এয়ার অর্থাৎ বহির্কর্ণের কাজটা দেখে নেব। এই যে কর্ণছত্র, এর কাজ কি? বাইরের থেকে সমস্ত শব্দগুলি কিন্তু এই কর্ণছত্রের উপর এসে পড়ে, এবং এই কর্ণছত্রের উপর এসে পড়ার ফলে সেটা প্রতিফলিত হয়ে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করে। অর্থাৎ কর্ণছত্রে এসে পড়লো, তারপর এখান থেকে প্রতিফলিত হয়ে ভিতরের দিকে প্রবেশ করছে, অর্থাৎ কর্ণকুহরের মধ্য দিয়ে কিন্তু প্রবেশ করছে, এবং কর্ণকুহরের মধ্য দিয়ে গিয়ে কিন্তু এটা কর্ণপটহে প্রবেশ করছে। তো এখান থেকে আমরা এই তিনটির কাজ একবার দেখে নেব। ফার্স্টে যে কর্ণছত্র বা যেটাকে কিন্তু পিনা বলা হয়, এক নম্বর পয়েন্ট, এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মস্তিষ্কের কিন্তু দুই সাইডে অবস্থিত। তো যখন ছোটোবেলায় কেউ দুষ্টুমি করে, মা বা বাবা তার কিন্তু কানটা মলে দেয়, যে অংশটা ধরে মলে দেয় সেটাই কিন্তু কর্ণছত্র বা পিনা। তো এটা কিন্তু মস্তিষ্কের দুই সাইডে অবস্থিত, যেটা বাইরের থেকে দেখা যায়। তো এর কাজ কি বললাম, শব্দ তরঙ্গকে সংগ্রহ করে, অর্থাৎ এটার উপর এসে পড়ে, এবং এটার উপর এসে পড়ার ফলে এটা কিন্তু শব্দ তরঙ্গকে প্রতিফলিত করে ভিতরের দিকে প্রেরণ করে, অর্থাৎ কর্ণকুহরে কিন্তু প্রেরণ করে, যেটা দুই নম্বর অংশ। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কর্ণকুহর। কর্ণকুহর যেটা কর্ণছত্র এর কেন্দ্র থেকে কর্ণপটহ এই পর্যন্ত বিস্তৃত, এই অংশটা, এটার কাজ কি? শব্দ তরঙ্গ বহন করে নিয়ে যাওয়া। এবং শেষের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, বহির্কর্ণের শেষের যে অংশ কর্ণপটহ, এটা কিন্তু কর্ণকুহরের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। এটার কাজ হচ্ছে শব্দ তরঙ্গকে কিন্তু মধ্যকর্ণে প্রেরণ করা। তো এখন এই যে কর্ণপটহ, এটা নিয়ে একটু কথা বলবো, সরি। তো কর্ণপটহ নিয়ে আমরা কর্ণকুহর নিয়ে আমরা একটু কথা বলবো। তো এটা কিন্তু টোটাল 2.5 সেমি লম্বা হয় কর্ণকুহর, আর এর গায়ে কিন্তু এই যে এটাকে কিন্তু এয়ার ক্যানেলও বলে, আর এর গায়ে কিন্তু অসংখ্য লোম থাকে, এবং এক ধরনের সেরুমিনাস গ্ল্যান্ড থাকে এই লোমের মধ্যে। তো যেটার কাজ হচ্ছে, এই সেরুমিনাস গ্ল্যান্ড থেকে কিন্তু মোম জাতীয় পদার্থ নির্গত হয়। তো এখন এই যে লোম বা সেরুমিনাস গ্ল্যান্ড, এদের কাজ কি? বাইরের থেকে, তো এই কানের এটা সবসময় খোলা অবস্থায় থাকে কোনো, তো এখান থেকে কিন্তু ধুলোবালি কানের ভিতরে প্রবেশ করে। তো এই লোমগুলো কিন্তু এই ধুলোবালিকে আটকে দেয়, যাতে সেটা
মধ্যকর্ণে না যেতে পারে এবং এই মোম জাতীয় যে পদার্থ তার মধ্যে কিন্তু আটকে যায়। আর এই যে মোম জাতীয় পদার্থটা নির্গত হয় এটা কিন্তু প্রচণ্ড গন্ধযুক্ত হয়। তো এরও একটা কারণ আছে কেন এটা গন্ধযুক্ত হয়, কারণ যদি কোনো পোকামাকড় কানের মধ্যে প্রবেশ করে তারা তো সরাসরি ভিতরে চলে যাবে, যেহেতু এই মোম জাতীয় পদার্থটা খুবই গন্ধযুক্ত হয়, তো সেই কারণে এই গন্ধের চোটে কিন্তু পোকামাকড় কান থেকে বেরিয়ে আসে, তো সেই কারণে এটা কিন্তু গন্ধযুক্ত হয়, তাছাড়া কিন্তু অন্য কোনো কারণ নেই। তো এটা হচ্ছে বহির্কর্ণের ভাগ। তিনটি বললাম কি কি, কর্ণছত্র যেটা 1 নম্বর পয়েন্টে আছে, বা পিনা যেটা শব্দ তরঙ্গ সংগ্রহ করে এবং যেটা কর্ণকুহারে প্রেরণ করে। কর্ণকুহার যেটা 2.5 সেমি লম্বা হয়, শব্দ তরঙ্গ বহন করে নিয়ে যায়, আর এর গায়ে অসংখ্য লোম থাকে এবং সেরুমিনাস গ্ল্যান্ড থাকে যেটা থেকে কিন্তু মোম জাতীয় পদার্থ নির্গত হয়। তাছাড়া আরেকটি শেষ যে পয়েন্টের কথা বললাম, কর্ণপটহ, যেটা কর্ণকুহরের একেবারে শেষ প্রান্তে অবস্থিত, আর এটা কিন্তু শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে প্রেরণ করে। তো এই হচ্ছে বহির্কর্ণের অংশ। আর এই যে কর্ণকুহর এটা কিন্তু সরাসরি লম্বা হয় না, আঁকা বাঁকা কিন্তু হয়। তো এরপর আমরা দেখে নেব মধ্যকর্ণের ভাগ। তো মধ্যকর্ণে আমরা 3টি অংশ, এটা কিন্তু খুবই ছোট মধ্যকর্ণ আমরা দেখতে পাচ্ছি, খুবই ছোট একটি অংশ যেটা কিন্তু সম্পূর্ণভাবে বায়ুপূর্ণ একটা প্রকোষ্ঠ। তো এই মধ্যকর্ণে টোটাল কিন্তু 3টি ছোট ছোট হাড় থাকে। তো এখানে এই যে 4 নম্বর পয়েন্ট এই যে 4 নম্বর পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেলিয়াস। এই যে 5 নম্বর পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনকাস, এবং এই যে 6 নম্বর পয়েন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টেপিস। তো এই মেলিয়াস এটাকে কিন্তু অনেকটা হাতুড়ির মতো দেখতে হয়, আর এই যে ইনকাস এটাকে দেখতে হয় মুচি বা যারা জুতো সেলাই করে তাদের কাছে এক ধরনের যন্ত্র থাকে যেটার উপর রেখে কিন্তু জুতোটা সেলাই করা হয়, তো সেটার মতো দেখতে হয় কিন্তু এই ইনকাস। এবং এই যে শেষ যে পয়েন্টের কথা বললাম স্টেপিস, এটাকে কিন্তু দেখতে কেমন হয়, যদি কেউ টিভিতে বা কোনো ঘোড়ার উপর চড়ে থাকেন যেটার উপর পা দিয়ে উঠতে হয় সেটার মতো কিন্তু দেখতে হয় এই স্টেপিস। তো এই যে 3টে হাড়, যেটা এই 3টের মধ্যে সবচেয়ে ছোট, অর্থাৎ মানবদেহের সবচেয়ে ছোট যে হাড় সেটা হচ্ছে এই স্টেপিস, খুবই ছোট হয়, আর এই 3টে কিন্তু শিকলের মতো আটকে থাকে পরস্পরের সাথে। আর এই মেলিয়াস এটা কিন্তু আকারে অনেকটা বড় হয় এবং আস্তে আস্তে ইনকাসের দিকে ছোট হতে থাকে। তাছাড়া একটা আমরা নালী দেখতে পাচ্ছি যেটা মধ্যকর্ণের থেকে বেরিয়ে এসেছে, এটা হচ্ছে ইউস্টেচিয়ান নালী। এই নালীটা কিন্তু গলবিন অর্থাৎ গলার সাথে যুক্ত থাকে। এই ইউস্টেচিয়ান নালীর একটা বিশেষ কাজ আছে, যখন প্রচণ্ড শব্দ আমাদের কানের মধ্যে প্রবেশ করে তখন কি হয়, বাইরের থেকে প্রচণ্ড শব্দ আমাদের কানের মধ্যে এসে প্রবেশ করছে, তখন এখানে কিন্তু প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। এই যে কর্ণপটহ এটাতে কিন্তু প্রচণ্ড চাপ সৃষ্টি করবে, তখন এটার কিন্তু ক্ষতি হতে পারে। যে যে যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আমাদের কানে শুনতেও অসুবিধা হবে। যাতে এই ক্ষতি না হয় সেই কারণে কিন্তু এটা গলার সাথে আটকানো থাকে এই যে ইউচেস্টিয়ান নালীর সাহায্যে। তো এই যে ইউচেস্টিয়ান নালী, এটার মাধ্যমেও কিন্তু বাতাস প্রবেশ করে। যখন প্রচণ্ড জোরে শব্দ হয় তখন লক্ষ্য করে দেখবেন যে মানুষও চিৎকার করে ওঠে। তো চিৎকার করার ফলে এর মধ্য দিয়ে কিন্তু বাতাস প্রবেশ করে এবং প্রবেশ করার ফলে এটা মধ্যকর্ণে গিয়ে এই বাতাস এই সাইড দিয়ে কিন্তু এই যে কর্ণপটহ এর উপর কিন্তু ভিতর দিক থেকে চাপ সৃষ্টি করে, ফলে এই দুটো চাপ সমান হয়ে যায়, ফলে কানের কিন্তু কোনো ক্ষতি হয় না। তো এই কারণেই এটা কিন্তু গলার সাথে আটকানো থাকে। তো এই হচ্ছে আমাদের মধ্যকর্ণ। তো এরপর আমরা দেখে নেব, তো দেখে নেওয়ার আগে আমরা আরেকটি জিনিস দেখব যে এই যে মধ্যকর্ণ এর কাজ কি। যে বহির্কর্ণ থেকে যে সমস্ত শব্দকে আমরা
সরি, যে শব্দটা মধ্যকর্ণে গৃহীত হয়েছে এই 3টি অস্থির মাধ্যমে সেটা কিন্তু অন্তর্কর্ণে প্রবেশ করে, অর্থাৎ ইনার এয়ারে প্রবেশ করে। এই যে 3টি অংশ আমরা দেখলাম, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এই 3টি এর মাধ্যমে কিন্তু প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে? তো এখানে শব্দ এসে প্রথমে ধাক্কা দেয়, অর্থাৎ এটার কম্পন হয় কর্ণপটহের, এবং কর্ণপটহের কম্পনের সাথে সাথে কিন্তু এই যে মেলিয়াস এটা কিন্তু কম্পিত হতে থাকে। মেলিয়াস একটু আকারে মোটা হয় এটা, আর ইনকাস তার থেকে আকারে ছোট হয়, আর স্টেপিস কিন্তু সরু হয়, তার থেকে স্টেপিস আরও সরু হয়। তো এটা যতটা না কম্পন হবে সেই তুলনায় মোটা জিনিসের তুলনায় সরু জিনিস বেশি কম্পন হয় আমরা জানি। তো মেলিয়াস যতটা না কম্পন হবে তার থেকে বেশি কম্পন হবে ইনকাসের, তার থেকে বেশি কম্পন হবে স্টেপিসের। তো এখানে কিন্তু কম্পন সবচেয়ে বেশি হয় এই যে মেলিয়াসের তুলনায়। তো শব্দ এসে এই যে কর্ণপটহে আঘাত করে, তারপর সেটা আস্তে আস্তে কম্পিত হতে হতে, এই 3টি হাড় কম্পিত হতে হতে সেটা কিন্তু ইনার এয়ার অর্থাৎ অন্তর্কর্ণে প্রবেশ করে। তো এরপর আমরা দেখে নেব অন্তর্কর্ণের গঠনটা কি। তো অন্তর্কর্ণ 2টি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ককলিয়া, যেটাকে 9 নাম্বার পয়েন্ট দ্বারা চিহ্নিত করা আছে, আর একটা হচ্ছে ভেস্টিবুলার যন্ত্র। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু বলে ভেস্টিবুলার যন্ত্র। আমি একটু পজ করে দেখছিলাম যে কোথাও পয়েন্ট আছে কিনা, তো এখানে পয়েন্ট দেওয়া নেই, এটাকে কিন্তু বলে ভেস্টিবুলার যন্ত্র। তো এই যে ককলিয়া এর গায়ে কিন্তু এক ধরনের প্যাচেস থাকে, এর গায়ে এক ধরনের ছোট ছোট প্যাচেস থাকে, আর এই প্যাচেসগুলিকে কিন্তু সেন্সারি প্যাচেস বলে। আর এই সেন্সারি প্যাচেসের গায়ে এক ধরনের সেল থাকে, এই পুরো ককলিয়াটা ঘিরেই সেন্সারি প্যাচেস থাকে, আর সেন্সারি প্যাচেসের গায়ে আর এক ধরনের সেল থাকে যেটাকে হেয়ার সেল বলে। আর এই হেয়ার সেলগুলো কিন্তু নার্ভের সাথে পরস্পর সব যুক্ত থাকে। আর এই যে নার্ভ সেটা কিন্তু সরাসরি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বেরিয়ে গেছে, যেটা মস্তিষ্কের সাথে যুক্ত থাকে। এই নার্ভকে কিন্তু অডিউটরি স্নায়ু বা অডিউটরি নার্ভ বলে, যেটা কিন্তু গুরু মস্তিষ্কের সাথে যুক্ত। তো এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করে দেখুন যে এখান থেকে শব্দ বাইরের থেকে প্রথমে কর্ণছত্র অর্থাৎ পিনাতে আসলো, ধাক্কা দিল, তারপর এখান থেকে প্রতিফলিত হয়ে এটা কর্ণকুহারে আসছে, এবং কর্ণকুহার থেকে কর্ণপটহ, এবং তারপর এটা মধ্যকর্ণে যাচ্ছে। মধ্যকর্ণে 3টি ছোট ছোট যে হাড় আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এই যেটা শিকলের মাধ্যমে আটকানো থাকে, তো এটার কম্পনের ফলে এটা কিন্তু ইনার এয়ার অর্থাৎ অন্তর্কর্ণে প্রবেশ করে, এবং তারপর সেটা কিন্তু এই যে নার্ভগুলো আছে হেয়ার সেলসের সাথে, যে নার্ভগুলো যুক্ত মস্তিষ্কের সাহায্যে, তো এই নার্ভ বা স্নায়ুর মাধ্যমে কিন্তু সেই শব্দটা মস্তিষ্কে পৌঁছায়, অর্থাৎ আর এই নার্ভটা কিন্তু সরাসরি গুরু মস্তিষ্কের সাথে যুক্ত। তো এখান থেকে কিন্তু মস্তিষ্কে যখনই পৌঁছাচ্ছে তখন কিন্তু আমরা শব্দটাকে শুনতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু শব্দ আমাদের শুনতে সাহায্য করে। তো এছাড়া আমাদের যে উপরে পয়েন্টগুলো আছে, এই যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এখানে পয়েন্টটা দেয়া আছে সেমি সার্কেল ক্যানেল। তো এই যে নালীগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্ধবৃত্তাকার যে নালী, এগুলোকে সেমি সার্কুলার ক্যানেল বলে। তো এই যে সেমি সার্কুলার ক্যানেল এর গায়েও কিন্তু এক ধরনের প্যাচেস থাকে। তো আমরা এখানে যে প্যাচেসগুলো যেমনভাবে বললাম যে ককলিয়ার গায়ে যেমন প্যাচেস থাকে, এই যে সেমি সার্কুলার ক্যানেল, এই যে অর্ধবৃত্তাকার নালী, এর গায়েও কিন্তু এক ধরনের প্যাচেস থাকে, সেন্সারি প্যাচেস। তো এই প্যাচেসগুলোর গায়েও কিন্তু এক ধরনের সেল থাকে। তো প্যাচেসগুলো এরকম দেখতে হয়, যার গায়ে কিন্তু সেল থাকে এক ধরনের। তো এই সেলগুলো কিন্তু আবার একটা নালীর সাথে, বা নালী মানে নার্ভ, যেটা বিজ্ঞানের ভাষায় বলা যায় নার্ভ বা স্নায়ু, যেটার সাথে কিন্তু
পরস্পর প্রত্যেকের সাথে কিন্তু স্নায়ু বা নার্ভের সাথে যুক্ত থাকে, যে নার্ভটা কিন্তু সরাসরি আবার মস্তিষ্কের সাথে যুক্ত থাকে। তো এই যে নার্ভ, এটাকে কিন্তু ম্যাকুলা বলে। আর সরি, এখানে যে হেয়ার সেলের কথা বলেছিলাম, এখানেও এক ধরনের সেল থাকে যেটাকে কিন্তু ম্যাকুলা বলে। এখানে হেয়ার সেল বলে আর এটাকে ম্যাকুলা বলে। আর এই যে ম্যাকুলা, এটা প্রত্যেকটি ম্যাকুলা স্নায়ু বা নার্ভের সাথে যুক্ত, যেটা কিন্তু যে নার্ভকে বলে ভেস্টিভিউল নার্ভ। তো এই যে ভেস্টিভিউলার নার্ভ, তো এই ভেস্টিভিউলার নার্ভ কিন্তু সরাসরি আবার মস্তিষ্কের সাথে যুক্ত, এটা হচ্ছে লঘু মস্তিষ্কের সাথে যুক্ত। তো এটার কাজ কি, আমাদের মাথাটা কোন পজিশনে আছে সেটা কিন্তু এই ম্যাকুলা মস্তিষ্কে প্রেরণ করে। ম্যাকুলার মাধ্যমে কিন্তু আমাদের মস্তিষ্ক জানতে পারে যে আমাদের মাথা কোন পজিশনে আছে। আমরা যদি সামনের দিকে একটু ঝুঁকে পড়ি বা পেছনের দিকে পড়ে যাই, তো সেটা কিন্তু এই যে ম্যাকুলা সেল, সেটা কিন্তু এই যে ভেস্টিবিউল নার্ভ, তার মাধ্যমে কিন্তু আমাদের মস্তিষ্কে প্রেরণ করে। ফলে কি হয়, আমাদের পা সাথে সাথে সামনের দিকে এগিয়ে যায়। যদি আমরা সামনের দিকে পড়ে যেতে চাই, সেক্ষেত্রে পা সামনের দিকে এগিয়ে যায়, ফলে কিন্তু আমরা আর পড়ি না, অর্থাৎ ভারসাম্য কিন্তু রক্ষা করে। তো এই যে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কিন্তু ভারসাম্য রক্ষা করা। এই অর্ধবৃত্তাকার যে নালী বা সেমিসার্কুলার যে ক্যানেল, সেটার কাজ হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষা করা। তো কিভাবে ভারসাম্য রক্ষা করে, এর গায়েও এক ধরনের ক্যানেল থাকে, সেন্সারি ক্যানেল, যেটার মধ্যে সেল থাকে ম্যাকুলা, যেটার নাম। আর এই ম্যাকুলা কিন্তু ভেস্টিভিউল নার্ভের সাথে যুক্ত, প্রত্যেকটি ম্যাকুলা। আর এই যে ভেস্টিভিউল নার্ভ, এগুলো আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে নার্ভগুলো গেছে, এটা কিন্তু মস্তিষ্কের সাথে যুক্ত, ভেস্টিভিউল নার্ভ, এটা লঘু মস্তিষ্কের সাথে যুক্ত। আর এটার কাজ কিন্তু আমাদের ভারসাম্য রক্ষা করা। তাহলে কানের কিন্তু শুধু কাজ না যে শুনতে সাহায্য করা, কানের কিন্তু তাহলে ভারসাম্য রক্ষা করাও কিন্তু কাজ। তো এই হচ্ছে টোটাল আমাদের কানের গঠন, যেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম যে কিভাবে কান আমাদের শুনতে সাহায্য করে, কিভাবে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তো প্রত্যেকটা পয়েন্ট এখানে যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেগুলো কিন্তু একটা বই থেকে ছকের মাধ্যমে আমি নিয়ে এসেছি, যাতে আপনাদের একবার দেখে নিতে সুবিধা হয়। তো এখানে যেমন আছে, কর্ণছত্র বা পিনা মস্তিষ্কের দু সাইডে অবস্থিত, শব্দ তরঙ্গ সংগ্রহ করে কর্ণকুহরে প্রেরণ করে। কর্ণকুহর যেটা শব্দ তরঙ্গকে বহন করে নিয়ে যায়, এবং কর্ণপটহ যেটা শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে প্রেরণ করে। মধ্যকর্ণে কিন্তু মেলিয়াস, ইনকাস, স্টেপিস তিনটি হাত থাকে। স্টেপিস যেটা কিন্তু সবচেয়ে ছোট মানব দেহে। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা আসে, যেগুলো শব্দ তরঙ্গকে কিন্তু কর্ণপটহ থেকে অন্তর্কর্ণে অর্থাৎ ইনার এয়ারে প্রেরণ করে। তো তাছাড়া ইউচেস্টিয়ান নালী যেটা গলবিনার মধ্যকর্ণের সংযোগ নালী, যেটা কিন্তু বায়ুচাপের সমতা বজায় রাখে। তো নেক্সট পরপর আছে ককলিয়া, শ্রবণ, অনুভূতি, গ্রহণ এবং মস্তিষ্কে পাঠায়, ফলে আমরা শুনতে পাই। কটি যন্ত্রটা শব্দ গ্রাহক হিসেবে কাজ করে। অর্ধবৃত্তাকার নালী, সেমি সার্কুলার ক্যানেল, যেটা দেহের ভারসাম্য রক্ষা করে। অটোলিথ যন্ত্র, এটাও কিন্তু ভারসাম্য রক্ষা করে। তো এই পয়েন্টগুলো দেখে রাখবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই স্টেপিস, অর্থাৎ মানব দেহে সবচেয়ে ক্ষুদ্রতম হাড়। তাছাড়া আমরা কয়েকটি পয়েন্ট দেখে নেব যেখান থেকে কিন্তু কোশ্চেন আমাদের আসতে পারে। যেমন মানুষের কান 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে। মানুষের কর্ণছত্র তরুণাস্থি দ্বারা গঠিত। তাছাড়া যে কানের আকার আকৃতির পরিবর্তন করা হয় যে কসমেটিক শল্য চিকিৎসার সাহায্যে, সেটা কিন্তু ওটোপ্লাস্টা বলে। তাছাড়া অর্গান অফ কটি, এটা কিন্তু ককলিয়ার মধ্যে অবস্থিত। তো মধ্যকর্ণের হাড়গুলো আমরা দেখে নিলাম, মেলিয়াস, ইনকাস, স্টেপিস ক্ষুদ্রতম, ভেরি ইম্পর্টেন্ট। অন্তর্কর্ণে পেরিলিম্ফ এবং এন্ডোলিম্ফ দ্বারা পূর্ণ থাকে। তো এটা কিন্তু তরল এক ধরনের, তো এটা বলা হয়নি। এই যে অন্তর্কর্ণ, এটা কিন্তু
পেরিলিম্ফ নামক এক ধরনের তরল দ্বারা পূর্ণ থাকে। আর শব্দ এই যে অন্তর্কর্ণে এসে পৌঁছাচ্ছে, অর্থাৎ ইনার এয়ারে এসে পৌঁছাচ্ছে, এই তরল কিন্তু এই হাড় তিনটের যে কম্পন সেটা অন্তর্কর্ণে অর্থাৎ ইনার এয়ারে এসে পৌঁছাচ্ছে, ফলে তরলটাও কিন্তু কম্পিত হচ্ছে। আর এই তরলটা কম্পিত হওয়ার ফলে এখানে যে প্যাসেজগুলো ছিল, তার গায়ে যে সেলগুলো ছিল এয়ার সেল, সেগুলোও কম্পিত হচ্ছে এবং তার যে কম্পন আর এই হেয়ার সেলগুলো নার্ভের সাথে যুক্ত, অডিটরি নার্ভ যেটা গুরু মস্তিষ্কের সাথে যুক্ত। তো এই নার্ভগুলো কিন্তু সেই কম্পনটা গুরু মস্তিষ্কে প্রেরণ করে দিচ্ছে, এর ফলে কিন্তু আমরা শব্দটা শুনতে পাচ্ছি। তো এখানে কি তরল থাকে? পেরিলিম্ফ আর এন্ডোলিম্ফ দ্বারা পূর্ণ থাকে, এন্ডোলিম্ফ। এরপর আমরা দেখে নেব অটোলিম্ফ যন্ত্রে কর্ণের যে অর্ধবৃত্তাকার নালী অর্থাৎ সেমি সার্কুলার যে ক্যানেল সেটা পাওয়া যায় অটোলিথ যন্ত্র, যেটা ভারসাম্য রক্ষা করে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবেন। শ্রুতিগ্রাহক যন্ত্রটি কর্ণের ককলিয়ার মধ্যে অবস্থিত, যেটা আমরা বললাম যে হেয়ার সেল, তাছাড়া সেন্সরি প্যাসেজ, এটা কিন্তু ককলিয়ার মধ্যে অবস্থিত। কর্ণ থেকে অডিটরি স্নায়ু শব্দ অনুভূতিকে মস্তিষ্কে নিয়ে যায়, যেটা আমরা বললাম। যে তাছাড়া নেক্সট আছে ককলিয়ার ভেতরের যে পর্দার উপর শ্রুতিগ্রাহক যন্ত্র, সেটা হচ্ছে ব্যাসিলার পর্দা। তিমি স্তন্যপায়ী হলেও এর কিন্তু কোনো কর্ণছত্র থাকে না। কর্ণছত্র অর্থাৎ পিনা এটার থাকে না, তিমির যে বাইরের যে অংশ। তাছাড়া অন্তর্কর্ণের প্রধান দুটি কাজ শ্রবণ আর দেহের ভারসাম্য রক্ষা করা। ককলিয়ার মধ্যে ব্যাসিলারি পর্দা, রিসনালের পর্দা কিন্তু থাকে, যেটা আমরা একটু আগেই দেখলাম। তাছাড়া তিনটি উপপ্রকোষ্ঠ দেখা যায় ককলিয়ার মধ্যে। ককলিয়া মানুষের অন্তর্কর্ণে অবস্থিত শামুকের খোলকের মতো, যেটা আমরা দেখেছি প্যাঁচানো টাইপের অস্থিময় প্রকোষ্ঠ। ব্যাসিলার পর্দার উপরে 24,000 সূক্ষ্ম তন্তু কটিযন্ত্র বা শ্রুতিযন্ত্র কিন্তু নিয়ে এটা গঠিত। আর অন্তর্কর্ণের অটোলিথ যন্ত্রে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে টোটাল আমাদের কানের গঠন এবং কিভাবে আমরা শব্দকে শুনতে পারি, শব্দ ছাড়াও ভারসাম্য কিভাবে রক্ষা করে, সেই সমস্ত কিছু কিন্তু নিয়ে আলোচনা করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সকলের মধ্যে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে হলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।